নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন স্যার আর্থার কনান ডয়েলের একটি শার্লক হোমস কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ দ্য মিসিং 3/4 গল্প অবলম্বনে খেলোয়াড় অন্তর্ধান রহস্য। গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1904 সালে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। তাহলে আজকে আর বেশি দেরি করব না, শুরু করব আজকের গল্প। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধার এবং ওয়াটসনের ভূমিকায় আমি সন্তু, শার্লক হোমসের ভূমিকায় রাজপ্রতাপ বসু। তাহলে শুরু করছি আজকের গল্প, স্যার আর্থার কনান ডয়েলের শার্লক কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ দ্য মিসিং 3/4 অবলম্বনে খেলোয়াড় অন্তর্ধান রহস্য। বেকার স্ট্রিটের ঠিকানায় অদ্ভুত বিদঘুটে টেলিগ্রাম পাওয়ায় মোটামুটি অভ্যস্ত হয়ে পড়েছিলাম আমরা। কিন্তু একটা কথা আমার বিশেষ করে মনে আছে। বছর 7-8 আগে ফেব্রুয়ারির এক সকালে টেলিগ্রামটা এসে পৌঁছয় আমাদের হাতে, এবং তা পাওয়ার পর ঝাড়া 15 মিনিট রীতিমতন হকচকিয়ে বসে রইল মিস্টার শার্লক হোমস। টেলিগ্রামটা এসেছিল তারই নামে। তাতে লেখা, প্লিজ আমার জন্য অপেক্ষা করুন। টেরিবল মিসফরচুনস, রাইট উইং 3/4 মিসিং, আগামীকাল অতিরিক্ত গুরুত্বপূর্ণ। প্লিজ মিস্টার হোমস। পোস্টমার্কটা স্ট্যান্ডের, ছাড়া হয়েছে 10:30টায়। পাঠাবার সময় মিস্টার ওভারটন নিশ্চয়ই খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন, ফলে এই অসংলগ্ন মেসেজ। ওয়েল, আমার তো মনে হয় টাইমস পড়া শেষ হওয়ার আগেই এসে পড়বেন ভদ্রলোক। তখনই না হয় জানা যাবে এই ব্যাপারে। এই আকালের দিনে হাত পা গুটিয়ে জড়ো হয়ে থাকবার চাইতে অতি তুচ্ছ সমস্যাকেও ওয়েলকাম জানাবো আমি, ওয়াটসন। যেমনটা আশা করেছিলাম, টেলিগ্রাম আসার একটু পরেই পৌঁছে গেলেন তার প্রেয়ক স্বয়ং। কার নাম দেখলাম মিস্টার সিরিল ওভারটন, ট্রিনিটি কলেজ, কেমব্রিজ। আর তারপরেই দরজায় আবির্ভূত হলেন নিরেট হাড় আর মাংসপেশি দিয়ে গড়া পাক্কা 16 টন ওজনের একটি অতিকায় যুবা পুরুষ। দুই বিশাল চওড়া কাঁধ মেলে দরজা জুড়ে দাঁড়িয়ে আমাদের দুজনের উপরে চোখ বুলিয়ে নিলেন তিনি। শান্ত মুখে উদ্বেগ ও বেদনার ছাপ স্পষ্ট। মিস্টার শার্লক হোমস? মাথা নিচু করে অভিবাদন জানালো হোমস। আমি স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়েছিলাম মিস্টার হোমস। ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্সের সাথে দেখা করেছিলাম। তো তিনি আমায় পরামর্শ দিলেন যে আপনার কাছে আসতে। তার মতে কেসটা নাকি সরকারি পুলিশের চেয়ে অনেক বেশি আপনার জন্য, মানে আপনার এখতিয়ারে পড়ে। ওকে ওকে, প্লিজ আপনি বসুন, তারপর বলুন কি ব্যাপার, আমি সব শুনছি। দেখুন, ব্যাপার কিন্তু অতিরিক্ত ভয়ঙ্কর মিস্টার হোমস। এক কথায় বলতে গেলে ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এই ভাবনার চোটে আমার চুলগুলো এখনও সাদা হয়ে যায়নি কেন। গডফ্রে স্ট্যান্টন, আপনি নিশ্চয়ই নামটা শুনেছেন, আমাদের টিমের ব্যাকবোন। গোটা টিমের খেলা নির্ভর করে তারই ওপরে। ঘটনাটা খানিকটা এভাবে ঘটে মিস্টার হোমস। কেমব্রিজ ইউনিভার্সিটি রাগবি টিমের আমি ক্যাপ্টেন। আমার দলের যে সেরা খেলোয়াড় গডফ্রে স্ট্যান্টন, আগামীকাল অক্সফোর্ডের সাথে আমাদের মানে একটা খেলা আছে, ফ্রেন্ডলি ম্যাচ। গতকাল দলবল সমেত এসে উঠলাম আমি বেন্টলির একটা প্রাইভেট হোটেলে। ওই ধরুন 10টা নাগাদ এক চক্কর ঘুরে দেখে নিলাম যে প্রত্যেকেই ঠিকঠাক আছে কিনা, ঘরে রয়েছে কিনা, কি করছে তারা। আর দেখুন, আই বিলিভ কি একটা টিমকে চটপটে রাখতে হলে কড়া ট্রেনিং, প্রচুর ঘুম দরকার, নইলে তারা টায়ার্ড হয়ে পড়বে। গডফ্রে শুতে যাওয়ার আগে ওর সঙ্গে 2-1টি কথা বললাম আমি। ওকে একটু ফ্যাকাশে আর জানেন তো একটু উদ্বিগ্ন মনে হচ্ছিল, মানে আই ডোন্ট নো ওয়াই। কিন্তু জিজ্ঞাসা করলাম ওকে, কী ব্যাপার বলো আমাকে। ও বলল সামান্য একটু মাথা ধরেছে, তাছাড়া দিব্যি নাকি সুস্থ আছে ও। গুড নাইট জানিয়ে চলে এলাম আমার ঘরে। আধ ঘন্টা বাদে এক দারোয়ান এসে আমাকে জানালো একজন রুক্ষ চেয়ার আর দাড়িওয়ালা লোক নাকি একটা চিরকুট নিয়ে এসেছে গডফ্রের জন্য। তখনও শুতে যায়নি গডফ্রে, তাই চিরকুটটা নিয়ে
ওর ওর ঘরেই গেছিল। গডফ্রে তা পড়া মাত্র এমনভাবে ধপাস করে চেয়ারে বেরিয়ে পড়ল মিস্টার হোমস, যেন যেন মোক্ষম কোনো চোট পেয়েছে ও, মানে তার নাবিশ্বাস উঠেছে। আপনি ভাবতে পারবেন না সেই দৃশ্যের কথা। তা দারোয়ান তো দারুণ ঘাবড়েই যায়, মানে রকম সকম দেখে। আমাকে ডাকতে এসেছিল জানেন, কিন্তু গডফ্রে তাতে বাধা দেয়। এক গ্লাস জল খেয়ে সামলে নেয় নিজেকে, তারপরে ও নিজেই নিচে চলে যায়। লোকটা হল ঘরে দাঁড়িয়েছিল ওর জন্য, তার সঙ্গে দু একটা কথা বলার পরে দুজনেই বেরিয়ে যায় বাইরে। শেষবারের মতো ওদের সম্বন্ধে দারোয়ান মানে যা দেখে আর কি, সেটা এটাই মিস্টার হোমস। যে রাস্তাটা স্ট্যান্ডের দিকে গেছে, হ্যাঁ সেই রাস্তাটা ধরে ওরা মানে দুজনেই ছুটে চলেছিল জানেন তো। আজকে সকালে দেখলাম গডফ্রে ঘর শূন্য, বিছানা স্পর্শ পর্যন্ত করেনি ও। আমি দেখে বুঝলাম মিস্টার হোমস, ও জিনিসপত্র সব আগের রাতে যেরকমটা দেখে গিয়েছিলাম এক্স্যাক্টলি ওরকম আছে। একটু মানে একটু নরণচরণ হয়নি, ছেলেটা বিছানায় বসেনি পর্যন্ত। দাড়িওয়ালা আগন্তুক আসার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের নোটিসেই উধাও হয়ে গিয়েছে সে, এবং এখনো পর্যন্ত ওর তরফ থেকে আমি একটা শব্দ আমার কানে এসে পৌঁছয়নি। ওর কোনো খোঁজ নেই মিস্টার হোমস। ও যে আর ফিরে আসবে তা আমার মনে হয় না। গডফ্রে স্ট্যান্টন মনে প্রাণে একজন স্পোর্টসম্যান, আমার খুব কাছের একজন বন্ধু, কাজেই খুব জবরদস্ত। কারণ না থাকলে ট্রেনিং ফাঁকি দেওয়া কিন্তু ওর পক্ষে সম্ভব না। আর ক্যাপ্টেনকে অকারণে ভোগান্তিতে ফেলার পাত্র সে নয়। না 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 মিস্টার হোমস, আমি খুব ভালো করে বুঝতে পারছি এই যাওয়াটাই ওর শেষ যাওয়া। আর কোনো দিন তাকে দেখার সৌভাগ্য আমার হবে না মিস্টার হোমস। আচ্ছা, এরপর আপনি কি করলেন? কি করব, কেমব্রিজে একটা টেলিগ্রাম পাঠালাম, যদি খবর পাওয়া যায় সেই আশায়। উত্তর পেয়েছি, তাকে কেউ দেখেনি মিস্টার হোমস। কেমব্রিজে ফিরে যাওয়া কি সম্ভব ছিল তার পক্ষে? ছিল রাত 11:15 নাগাদ একটা ট্রেন আছে। ওকে, তো আপনি খোঁজ খবর নিয়ে জেনেছেন নিশ্চয়ই সে ওই ট্রেনে রওনা হয়নি নাকি? না, কেউ তাকে দেখেনি। ওয়েল, আচ্ছা তারপর কি করলেন? লর্ড মাউন্ট জেমসকে একটা টেলিগ্রাম করলাম। এক মিনিট, লর্ড মাউন্ট জেমস? লর্ড মাউন্ট জেমস, আচ্ছা এই লর্ড মাউন্ট জেমসকে কেন? কারণ দেখুন, গডফ্রের মা বাবা তো মারা গেছে, আর লর্ড মাউন্ট জেমস ওর একমাত্র নিকটতম আত্মীয়, খুব সম্ভবত কাকা। আমি এটা এক্স্যাক্টলি জানি না, আই গেস কাকাই হবে। তাহলে তো এই ব্যাপারে নতুন ট্রেস অফ লাইট পাওয়া যাচ্ছে। ইংল্যান্ডের সেরা ধনীদের মধ্যে অন্যতম লর্ড মাউন্ট জেমস। আচ্ছা, আপনার বন্ধু কি তার ক্লোজ রিলেটিভ? তার উত্তরাধিকারী। বুড়োর বয়স প্রায় 80, গেটে বাতের রুগী। শোনা যায় নাকি উনি আঙুলের গার্ড দিয়ে বিলিয়ার্ড খেলায়, মানে কি ছড়ি কেউয়ের ডগা ঘষলেই নাকি খড়ি লাগানোর কাজ হয়ে যেত। ভাবতে পারছেন আপনি? সেই বুড়োর বয়স এখন 80। সারা জীবনে একটা সিলিং দেয়নি গডফ্রেকে, জানেন, এমনই হাড়কিপ্টে। অথচ বুড়ো চোখ বুঝলে কানা কড়িটিরও মালিক হবে ওই গডফ্রে। আচ্ছা, এই লর্ড মাউন্ট জেমসের কাছে কি কোনো খবর পেয়েছেন? না। আচ্ছা মিস্টার ওভারটন, এই লর্ড মাউন্ট জেমসের কাছে আপনার বন্ধু কি মোটিভ নিয়ে যেতে পারে বলে আপনার মনে হয়? এনি গেসেস? ম্যাচের আগের রাতে কি এক দুশ্চিন্তায় ছটফট করছিল। এই দুশ্চিন্তাটা যদি অর্থ সম্পর্কিত হয়, তাহলে তার কাছে এই সমস্যা নিয়ে যাওয়াটা খুবই সম্ভব, জানেন তো। বিশেষ করে তার যখন অর্থের কোনো রকম অভাব নেই। কিন্তু বুড়ো সম্বন্ধে আমি যতদূর শুনেছি তাতে আমার বিশ্বাস বুড়োর একটা পেনিও সে খসিয়ে আনতে পারবে না। তাছাড়া বুড়োকে একদম মানে দেখতে পারতো না ও। উনি সাহায্য করতে চাইলেও যেত না বলেই আমার মনে হয় এটা। ওয়েল ওয়েল ওয়েল, সেই সমস্যার মীমাংসা শীঘ্রই করে ফেলবক্ষণ। কিন্তু আঙ্কেল, লর্ড মাউন্ট জেমসের কাছে যাওয়ারই মতলব যদি আপনার বন্ধু থেকে থাকে, তাহলে তো আর একটা জিনিসের ডিটেলস আমায় জানতেই হবে। অত রাতে ওই রুক্ষ লোকটাই বা এলো কেন, এবং তার আসার ফলে আপনার বন্ধুটিই বা এত উত্তেজিত হয়ে উঠল কেন? দেখুন মিস্টার হোমস, এই কেসের মাথা মুন্ডু আমি কিছুই বুঝে উঠতে পারছি না। দেখুন, কাজকর্মের ঝামেলা আজ আর কিছুই নেই।
কাজেই আপনার সমস্যা নিয়ে মাথা ঘামাতে পারলে বিলক্ষণ খুশি হব আমি। আচ্ছা, আপনি না হয় একটা কাজ করুন, আপনাকে বলে রাখি, ওই ইয়াং ম্যানের জন্য আর অপেক্ষা না করে আপনি বরং ম্যাচের প্রস্তুতি শুরু করে দিন। আপনি যা বললেন নিশ্চয়ই অপরিসীম গুরুত্বপূর্ণ কোনো দরকারে এইভাবে তাকে উধাও হতে হয়েছে, এবং এই দরকারটুকুর জন্যই এখনও তার আটকে থাকা সম্ভব। চলুন সবাই মিলে না হয় একবার হোটেলটা দেখে আসি। এই ব্যাপারে দারোয়ানটা হয়তো নতুন কিছুর হদিশ দিলেও দিতে পারে। সাধারণ সাক্ষীদের ভয় ভাঙিয়ে তাদের সহজ করে তোলার আর্টে মহা ওস্তাদ শার্লক। দেখতে দেখতে গডফ্রে স্ট্যান্টনের পরিত্যক্ত ঘরের গোপন পরিবেশে দারোয়ানের পেট থেকে সব কথাই সে নিপুণ কায়দায় বার করে নিয়ে এলো একে একে। গত রাতে যে লোকটা দেখা করতে এসেছিল গডফ্রে স্ট্যান্টনের সাথে, সে তো ভদ্রলোক ছিলই না, শ্রমিক শ্রেণীর লোকও নয়, ওই দুইয়ের মাঝামাঝি কিছু একটা ছিল। লোকটার বয়স ওই আনুমানিক 50, কাঁচা পাকা চুল মেশানো ধূসর দাড়ি, সাদাসিধে পোশাক, আর খুব না উত্তেজিত মনে হচ্ছিল লোকটাকে। চিরকুটটা বাড়িয়ে ধরার সময় থরথর করে লোকটার হাত কাঁপতে দেখেছিলাম। হলঘরে নেমে এসে স্ট্যান্টন লোকটার সঙ্গে হ্যান্ডশেকও করেনি, শুধু কয়েকটা কথার আদান প্রদান হয় ওদের মধ্যে। তার মধ্যে না একটা শব্দ কানে এসেছিল, তা হলো হ্যাঁ সময় সময়। আর তারপরেই হন্তদন্ত হয়ে কিভাবে উধাও হন তারা, আর সেটা তো আমি আপনাকে আগেই বলেছি। হলঘরের ঘড়িতে তখন ঠিক 10:30 বেজেছিল। আচ্ছা, তুমি তো দিনের বেলায় ডিউটি দাও, তাই না? ইয়ে স্যার, 11টায় শেষ হয় আমার ডিউটি। তা রাতের দারোয়ান কি কিছু দেখেনি? না স্যার, অনেক রাতে একটা থিয়েটার পার্টি এসেছিল, আর তেমন কেউ আসেনি। তুমি কি কালকে সারাদিনই ডিউটিতে ছিলে? ইয়ে স্যার। মিস্টার স্ট্যান্টনের কাছে কি কোনো খবর নিয়ে যেতে হয়েছিল তোমায়? হ্যাঁ স্যার, একটা টেলিগ্রাম। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। আচ্ছা, তখন কটা বেজেছিল? ওই প্রায় 6টা। প্রায় 6টা, তাই না? আচ্ছা, টেলিগ্রামটা নেওয়ার সময় কোথায় ছিলেন মিস্টার স্ট্যান্টন? এইখানে, তার ঘরে। উনি যখন টেলিগ্রামটা খোলেন তখন কি তুমি ছিলে এখানে? হ্যাঁ স্যার, যদি কোনো উত্তর নিয়ে যাওয়া দরকার থাকে, তাই অপেক্ষা করছিলাম। বেশ বেশ বেশ। তা উত্তর কি কিছু পাঠালে? হ্যাঁ, উনি তখনই একটা চিঠি লিখে ফেলেন। তুমি নিয়ে গিয়েছিলে? না, উনি নিজেই গিয়েছিলেন। কিন্তু কিন্তু তোমার সামনে লিখেছিলেন বললেন না? হ্যাঁ, আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম, আর উনি বসেছিলেন ওই 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 যে ওই গাঁটরিটার দিকে পেছন করে। ওনার লেখা হলে বললেন, ঠিক আছে দারোয়ান, আমি নিজেই যাচ্ছি। কি দিয়ে লিখেছিলেন? কলম দিয়ে স্যার। টেবিলের উপরে ওই যে টেলিগ্রামের ফর্মগুলো রয়েছে, সেটাও কি ওদের মধ্যেই ছিল? ইয়ে স্যার, সবার ওপর ছিল। হোমস ফর্মগুলো নিয়ে গেল জানলার সামনে। তারপর খুব সাবধানে পরীক্ষা করতে লাগলো একদম ওপরের ফর্মটা। ব্যাড লাক, ফর্মটা পেন্সিল দিয়ে লেখেননি মিস্টার স্ট্যান্টন। নিরাশ হয়ে 2 কাঁধ ঝাঁকিয়ে ফর্মগুলো টেবিলের উপরে ছুঁড়ে ফেলে হোমস বলল, নিশ্চয়ই লক্ষ্য করেছো ওয়াটসন, পেন্সিলে লিখলে কাগজে ফুঁড়ে ছাপটা গিয়ে পড়ে পরের পাতায়। এখানে তো সে চিনের বেলায় দেখছি না, তবুও আনন্দ হচ্ছে কেন জানো? ভদ্রলোক বোর্ড নোস্ট ফাউন্টেন পেন দিয়ে লিখেছেন ফর্মটা, সুতরাং ব্লটিং প্যাডের ওপরে কোনো ছাপ পাবো না এরকম সন্দেহ হচ্ছে আমি করতেই পারছি না। আর হ্যাঁ, এই যে যা খুঁজছি তাই। ব্লটিং পেপারের একটা টুকরো ছিঁড়ে নিল হোমস। তারপর তা আমাদের দিকে ঘুরিয়ে ধরতেই চোখ পড়ল নিচের বিদঘুটে অক্ষরগুলো। দারুণ উত্তেজিত হয়ে চেঁচিয়ে ওঠেন সিরিল ওভারটন। আয়নার সামনে টুকরোটা ধরুন মিস্টার হোমস। তার দরকার হবে না, কাগজটা খুবই পাতলা, কাজেই উল্টো দিকেই পাওয়া যাবে টেলিগ্রামে পাঠানো খবরটা। এই দেখুন। কাগজটা উল্টে ধরতেই আমরা পড়লাম, ভগবানের দোহাই আমাদের পাশে দাঁড়ান। উধাও হওয়ার কয়েক ঘন্টার মধ্যে গডফ্রে স্ট্যান্টন যে মেসেজ পাঠিয়েছে, এইটাই তাহলে সেই খবরের শেষের অংশটা। গোটা খবরটার অন্ততপক্ষে গোটা 6 শব্দ রয়ে গেল আমাদের নাগালের বাইরে, কিন্তু যেটুকু পাওয়া যাচ্ছে, অর্থাৎ ফর গড সেক আমাদের পাশে দাঁড়ান, তা থেকে অন্তত একটা জিনিস প্রমাণিত হচ্ছে, তা হচ্ছে একটা আসন্ন ভয়াবহ বিপদের ছায়া দেখতে পেয়েছিলেন গডফ্রে। এই বিপদ থেকে একজন তাকে বাঁচাতে পারতেন। আচ্ছা, এই আমাদের কথাটা লক্ষ্য করেছো তো? আর একজন জড়িয়ে পড়েছেন কিন্তু এই ব্যাপারে।
যাকে কিনা অমন দারুণ নার্ভাস অবস্থায় দেখা গেছে, সেই ফ্যাকাশে মুখ দাড়িওয়ালা লোকটাই এই দ্বিতীয় ব্যক্তি। সে ছাড়া আর কেউ হতে পারে বলে মনে হয় কি? আচ্ছা, আর তাই যদি হয়, গডফ্রে স্ট্যান্টনের সঙ্গে দাড়িওয়ালা লোকটার কি সম্পর্ক, এবং সেই তৃতীয় মানুষটাই বা কে, যার কাছে বিপদের হাত থেকে রেহাই পাবার জন্যে সাহায্যের প্রত্যাশা করেছেন? ওয়েল, আমাদের তদন্ত কিন্তু ইতিমধ্যেই সীমিত হয়ে এসেছে এইটুকু পরিধির মধ্যে। হ্যাঁ, এখন টেলিগ্রামটা পাঠানো হয়েছিল কার কাছে, আমাদের এখন শুধু সেই খবরটাই জানার দরকার, তাই তো? এক্স্যাক্টলি মাই ডিয়ার ওয়াটসন, তুমি একদম ঠিক ধরেছ। তোমার কথার মধ্যে বুদ্ধির ছাপ থাকলেও আগেই তা আমার মাথায় খেলে গেছে। কিন্তু একটা কথা না বলে পারছি না, যে কোনো পোস্ট অফিসে হন হন করে শটান ঢুকে গিয়ে তুমি যদি অন্য কারো পাঠানো টেলিগ্রামের কপি দেখতে চাও, তাহলে তারা কি অনায়াসে তোমাকে সেটা দেখাবে? আশা করি এই পয়েন্টটাও তুমি ভেবে দেখেছো। এসব ব্যাপারে লাল ফিতের দাপট এত বেশি, যা বলার নয়। এনিওয়েজ, সামান্য একটু সূক্ষ্ম বুদ্ধি, ঘষামাজা কথাবার্তা দিয়েই কাজ হাসিল করা যাবে বলে মনে হয়। মিস্টার ওভারটন, আপনার সামনেই আমি টেবিলের উপরে ফেলে যাওয়া এই কাগজগুলো নেড়ে চেড়ে দেখতে চাই। অনেকগুলো চিঠি, বিল আর নোট বই পড়েছিল টেবিলের উপর। চটপট সব কিছু উল্টে পাল্টে চোখ বুলিয়ে পরীক্ষা করে নিল হোমস। তারপর বলল, কিছুই নেই এখানে। ভালো কথা, আপনার বন্ধুর হেলথ নিশ্চয়ই খুব ভালো ছিল, মানে কোনো রকম গন্ডগোল ছিল না তার শরীরে, তাই তো? লোহার মতো মজবুত শরীর আর সুস্থ শরীর ওর, মিস্টার হোমস। আচ্ছা, কোনোদিন উনি অসুস্থ হয়েছে বলে জানেন আপনি? একদিনের জন্যও নয়। বুটের ডগায় একটা শট করার ফলে একবার বিছানা নিতে হয়েছিল ওকে, আর একবার মালাই চাকি সরে গিয়েছিল, ব্যাস, আর কিচ্ছু না। দেখুন, আপনি যতটা মনে করেন হয়তো ততটা মজবুত উনি ছিলেন না। আমার মনে হয় কোনো গোপন অসুখ তার থাকলেও থাকতে পারে। তাই আপনার সম্মতি নিয়েই দুই একটা কাগজ আমি পকেটস্থ করছি। বলা যায় না, ভবিষ্যতে তদন্তে কাজে লেগে যেতেও পারে। ঠিক এই সময় খিটখিটে গলায় কে চেঁচিয়ে উঠল। ওয়েট। তাকিয়ে দেখি আজব চেহারার একজন বেঁটে খাটো বুড়ো দরজায় দাঁড়িয়ে হাত বিকিয়ে বিচিত্র অঙ্গভঙ্গি জুড়েছেন। লোকটার পরনে কুচকুচে কালো পোশাক, চিমটি কাটলে ধুলো উঠে আসে এমন ময়লা, মাথায় বেজায় চওড়া সিল্কের লম্বা টুপি, গলায় ঢিলে ঢালা সাদা নেকটাই। সব মিলিয়ে মিশিয়ে বাহার যা খুলেছে, যে দেখলে মনে হয় নিশ্চয়ই কোনো অভব্য অমার্জিত গাইয়া। কিন্তু এরকম নোংরা বিদঘুটে চেহারার লোকটার স্বরে এমন একটা অহংকার ছিল, হাবভাবে এমন একটা আভিজাত্য ছিল, যে তা জোর করে মানুষের মনোযোগ আদায় করে তবে ছাড়ে। আরে মশাই, আপনি কে শুনি? আর কিসের অধিকারী বা এই ভদ্রলোকের ওই কাগজপত্র ঘাঁটাঘাঁটি করছেন? আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, আমার নাম শার্লক হোমস। এই ভদ্রলোকের অদৃশ্য হওয়ার একটা ব্যাখ্যা খুঁজে বার করছি মাত্র। এটাই আমার কেস, এটাই আমার পেশা। ওহো, তাই নাকি? হ্যাঁ, তা কার নির্দেশে চেষ্টা করছেন শুনি? এই যে এই ভদ্রলোকের নির্দেশে। ইনি স্ট্যান্টনের বন্ধু। স্কটল্যান্ড ইয়ার্ড একে সুপারিশ করেছিল আমার সাহায্য নেবার জন্য। আপনি কে মশাই? আমি ক্যাপ্টেন সিরিল ওভারটন। তাহলে আপনি আমায় টেলিগ্রাম পাঠিয়েছিলেন? হ্যাঁ, শুনে রাখুন, আমার নাম লর্ড মাউন্ট জেমস। খবর পেয়েই চটপট চলে এসেছি। বেইজওয়াটারের বাসে আসতে যতটা সময় লাগে, ঠিক ততটুকু সময় গেছে আমার এখানে এসে পৌঁছতে। আপনি তাহলে ডিটেকটিভ নিয়োগ করেছেন? খরচ বহন করতে আপনি প্রস্তুত তো? আমার বন্ধু গডফ্রেকে একবার খুঁজে বার করতে পারলে সেই খরচটা দিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। আর এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই স্যার। কিন্তু যদি কস্মিনকালেও খুঁজে না পাওয়া যায়, কে উত্তর দিন এ প্রশ্নের? সেক্ষেত্রে নিঃসন্দেহে তার পরিবারই। ওসব কিছু হবে না মশাই, কিচ্ছু হবে না। একটি কানাকড়িও আমার কাছে পাবেন না, আর ভুলেও সে প্রত্যাশা করবেন না আপনি। একটি কানাকড়ির জন্য নয়। বুঝেছেন তো মিস্টার ডিটেকটিভ? ওই ছোকরার আত্মীয় স্বজন বলতে শুধু আছি আমি, এবং পরিষ্কার বলে রাখছি, এজন্য আমি কোনো দায়িত্ব নিচ্ছি না। আমি কখনো পয়সার অপব্যয় করি না। সেই জন্যই হয়তো
তার অনেক আশা আকাঙ্ক্ষা থেকে থাকতে পারে, কিন্তু এখন আর নতুন করে অপব্যয় শুরু করার অভিপ্রায় আমার নেই। আর এই যে কাগজগুলো নিয়ে আপনি স্বচ্ছন্দে নাড়াচাড়া করছেন, ওর মধ্যে যদি মূল্যবান কিছু থাকে তো বলে রাখছি, আপনাকেই জবাবদিহি করতে হবে সেসবের জন্য, মনে থাকে যেন। ভেরি গুড স্যার। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি কি? এই যুবকটির অন্তর্ধান সম্পর্কে আপনার নিজস্ব কোনো থিওরি আছে কি? না মশাই, নেই। যথেষ্ট বড় হয়েছে সে, এবং ওই নিজের ভালো মন্দ বোঝবার মতো বয়সও হয়েছে। এখন যদি নিজেকে হারিয়ে ফেলার মতো মহামূর্খ হয়ে থাকে সে, তো আমি তাকে গরু খোঁজা করার কোনো রকম দায়িত্ব নিতে প্রস্তুত নই। বুঝতে পারছি আপনার অবস্থাটা খুব ভালো করেই বুঝতে পারছি আমি। আপনিও হয়তো আমার অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছেন। গডফ্রে স্ট্যান্টন গরিব মানুষ বলেই মনে হচ্ছে, কাজেই তাকে যদি গুম করাই হয়ে থাকে তবে তা নিশ্চয়ই তার নিজস্ব সম্পত্তির জন্য করা হয়নি। আপনার সম্পত্তির সুখ্যাতি অনেক দূর অবধি পৌঁছেছে লর্ড মাউন্ট জেমস, এবং সেই জন্যই হয়তো আপনার ভাইপোকে একদল চোর ডাকাত নিজেদের খপ্পরে নিয়ে ফেলেছে। আপনার বাড়ি, আপনার রোজকার অভ্যাস আর আপনার দৌলতের খবরাখবর আদায় করবার জন্যে। আমার বিশ্বাস এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি। হায় ভগবান, এ কি ধারণা! হ্যাঁ, এ কি ধারণা! এরকম শয়তানির কথা যে ঘুরাক করেও ভাবতে পারিনি আমি। ওরে বাবা, দুনিয়ায় এরকম অমানসিক বদমাশের দলও আছে। হ্যাঁ, সে কি! কিন্তু গডফ্রে ছেলেটি খাসা, এই ভারী দুঁদে আর শক্ত ছেলে। কাকাকে পথে বসানোর মতো কাজ ওই শত প্রলোভন দেখালেও এই তাকে দিয়ে করানো যাবে না। আজই সন্ধ্যায় মাল করি ব্যাংকে সরিয়ে ফেলার ব্যবস্থা করছি। ইতিমধ্যে আপনি চেষ্টার কসুর করবেন না মিস্টার ডিটেকটিভ। আমার অনুরোধ, ছেলেটিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য কিছুই করতে বাকি রাখবেন না আপনি। আর টাকা বেশ বেশ 5 পাউন্ড, 5 পাউন্ড না, মানে এমনকি এই 10 পাউন্ড পর্যন্ত খরচ করতে প্রস্তুত রইলাম আমি। বেকায়দায় পড়ে বেশ দমে গিয়েছিলেন বুড়ো লর্ড মাউন্ট জেমস, কিন্তু তা সত্ত্বেও অভিজাত কৃপণের কাছ থেকে আমাদের কাজে লাগতে পারে এমন কোনো তথ্যই বার করা গেল না। ভাইপোর ব্যক্তিগত জীবন সম্বন্ধে বিশেষ কোনো খবরাখবর রাখতেন না উনি। অর্ধেক টেলিগ্রামের সূত্র ছাড়া যখন আর কিছুই এলো না হাতে, তখন কাগজটার এক কপি নিয়ে হোমস রওনা হলো তার দ্বিতীয় অর্ধেকের প্রত্যাশায়। লর্ড মাউন্ট জেমসকে বিদায় দিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছিলাম আমরা। সিরিল ওভারটন গিয়েছিলেন টিমের অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে এই আকস্মিক ঘটনা সম্বন্ধে আলাপ আলোচনা করতে। হোটেল থেকে একটু এগিয়েই একটা টেলিগ্রাফ অফিস দেখতে পেলাম। বাইরে দাঁড়িয়ে পড়ল হোমস, বলল, চলো ওয়াটসন, কপাল ঠুকে দেখা যাক সফল হলেও হতে পারি। অবশ্য সময় থাকলে অনায়াসেই কাউন্টার ফয়েলগুলো দেখে নিতে পারতাম, কিন্তু সে পর্যায়ে এখনও আমরা পৌঁছাইনি। আর এরকম ব্যস্ত জায়গায় মুখ চিনে রেখে দেওয়া ওদের পক্ষে সম্ভব নয় বলেই তো আমার মনে হয়। সাহসে বুক বেঁধে দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়, মাই ডিয়ার ওয়াটসন। রেলিংয়ের ওদিকে বসে থাকা এক তরুণীকে মধুর কণ্ঠে জিজ্ঞেস করল হোমস। আপনাকে বিরক্ত করার জন্য রিয়েলি সরি। গতকাল যে টেলিগ্রামটা পাঠিয়েছিলাম তাতে কয়েকটা ছোট্ট ভুল রয়ে গেছে। এখনও কোনো উত্তর না পাওয়ায় আমার মনে হচ্ছে কি জানেন তো, তলায় হয়তো আমার নামটাই লিখতে ভুলে গেছি। আচ্ছা, সত্যি তাই কিনা বলতে পারেন আমায়? একতারা কাউন্টার ফয়েলের উপর ঝুঁকে পড়ল মেয়েটি, বলল, কটায়? 6টার একটু পরেই। কার নামে? শেষের লাইনটায় লেখা ছিল ফর গডস সেক। উত্তর না পাওয়ায় বড়ই উদ্বিগ্ন হয়েছি ম্যাডাম, যদি একটু হেল্প করতে পারেন। একটা ফর্ম আলাদা করে ফেলল মেয়েটি। এইটা নাম নেই তো বলে ফর্মটা কাউন্টারের উপরে পরিষ্কার করে বিছিয়ে ধরে। তাহলেই দেখুন, এই জন্যই কোনো উত্তর পাইনি এখনো পর্যন্ত। কি বিপদ, কি বোকা আমি। বাই দ্য ওয়ে, গুড মর্নিং মিস। মন থেকে খামোখা চিন্তার বোঝা নামিয়ে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। রাস্তায় বেরিয়ে এসে দুহাত ঘষতে ঘষতে নিঃশব্দে একচোট হেসে নিল হোমস। হলো, এগিয়ে চলেছি মাই ডিয়ার ওয়াটসন, এগোচ্ছি আরও এগোচ্ছি, দিব্যি এগিয়ে চলেছি আমরা। টেলিগ্রামটার এক ঝলক চোখ বোলাবার জন্য মোটমাট 7টা বিভিন্ন প্ল্যান এঁটে রেখেছিলাম, কিন্তু
একেবারে প্রথমটাই যে কিল্লাফতে হয়ে যাবে তা অবশ্য আশা করতে পারিনি। লাভটা কি হলো শুনি? তদন্ত শুরু করবার 1 নম্বর পয়েন্ট। একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি ডাকলো। দুজনে চড়ে বসার পর বলল, চলুন কিংস ক্রস স্টেশন। কি ব্যাপার, ট্রেনে চাপতে হবে মনে হচ্ছে? আমার তো তাই মনে হয় ওয়াটসন। এখনই আমাদের দুজনের কেমব্রিজে যাওয়ার দরকার। সবকটা পয়েন্ট থেকেই ওই একটা দিকেই নির্দেশ পাওয়া যাচ্ছে জানো। প্রাচীন ইউনিভার্সিটি শহরে যখন পৌঁছালাম তখন অন্ধকার ঘনিয়ে এসেছে আশেপাশে। স্টেশন থেকে একটা ঘোড়ার গাড়ি নিল হোমস। গারোয়ানকে হুকুম করল, ডক্টর লেসলি আর্মস্ট্রং এর বাড়িতে নিয়ে চলো। মিনিট কয়েক পরেই শহরের জমজমাট অঞ্চলে রাস্তার উপরেই একটা বাড়ির সামনে গাড়ি থামল। পথ দেখিয়ে আমাদের ভেতরে নিয়ে গেল বাটলার এবং বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢুকলাম কনসাল্টিং রুমে। টেবিলের সামনে বসেছিলেন ডক্টর আর্মস্ট্রং। আপনার নাম আমি শুনেছি, মিস্টার শার্লক হোমস। আপনার কীর্তিও আমার অজানা নয়। যেসব কাজকে আমি কোনো মতেই বরদাস্ত করি না, আপনারটিও পড়ে তার মধ্যে। একটু খোঁজ নিলেই দেখবেন ডক্টর, এদেশের প্রতিটি ক্রিমিনালের সঙ্গে এই বিষয়ে আপনিও একমত। আরে মশাই, আপনার বুদ্ধি, শক্তি, প্রচেষ্টা যতক্ষণ কেবল অপরাধ নিবারণ করার উদ্দেশ্যেই নিয়োজিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সমাজের যে কোনো ব্যক্তি তা সমর্থন করবে। যদিও আমার বিশ্বাস এই জন্যে সরকারি পুলিশ বাহিনী যথেষ্ট এবং এ সম্বন্ধে তিলমাত্র সন্দেহের অবকাশ নেই আমার মনে। কিন্তু যখনই আপনি চুপি সারে নাক গলান, যেসব পারিবারিক তত্ত্ব লোকচক্ষুর আড়ালে থাকলেই মঙ্গল সেগুলিকে খুঁচিয়ে খুঁচিয়ে তোলেন এবং আপনার চাইতে বেশি ব্যস্তভাগী যেসব পুরুষ প্রসঙ্গক্রমে তাদের মূল্যবান সময় নষ্ট করতে আসেন, তখনই জানবেন আপনার আবির্ভাবকে উটকো উৎপাত হিসেবেই সমালোচনার সম্মুখীন হতে হয়। উদাহরণস্বরূপ, এই মুহূর্তে আপনার সঙ্গে আলাপ করার চাইতে একটা গ্রন্থ রচনা করাই শ্রেয় মনে করি আমি। নিঃসন্দেহে ডক্টর, একদম নিঃসন্দেহে এই ব্যাপারে। কিন্তু তবুও কি জানেন তো, গ্রন্থ রচনার থেকে এই আলাপটাই হয়তো দেখবেন বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, আপনি যে অভিযোগে এইমাত্র অভিযুক্ত করলেন আমাদের, আমরা কিন্তু ঠিক তার বিপরীতটাই করছি। এই যেমন ধরুন না কেন, ব্যক্তিগত বিষয়ে যেন সর্বজন সমক্ষে প্রকাশ না পায় সেই চেষ্টাই করতে এসেছি আমরা, যা হওয়া কিন্তু মোটেই সম্ভব ছিল না যদি এ কেস সরকারি পুলিশের হাতে যেত। কেননা তাদের হাতে পৌঁছানোর পরিণতি হলো সবকিছুই পাবলিকের সামনে উদ্ঘাটিত হয়ে পড়া। আপনি তো জানেন, আপনি আমায় একজন নিছক সাধারণ মানুষ হিসেবেই দেখতে পারেন মিস্টার আর্মস্ট্রং। আর হ্যাঁ, আমি এসেছি মিস্টার গডফ্রে স্ট্যান্টন সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে। কি হয়েছে তার? কেন, আপনি তো তাকে চেনেন তাই না? হ্যাঁ, সে আমার ঘনিষ্ঠ বন্ধু। আপনি কি এটাও জানেন না যে তিনি অদৃশ্য হয়ে গেছেন? হ্যাঁ, সত্যি? ইয়েস মিস্টার আর্মস্ট্রং, কাল রাতে হোটেল ছেড়ে বেরিয়ে যান উনি। তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফিরে আসবে নিশ্চয়ই। হ্যাঁ, সে উনি ফিরে আসতেই পারেন, কিন্তু আগামীকাল ইউনিভার্সিটির ফুটবল ম্যাচ আছে যে। হ্যাঁ, এসব ছেলে মানুষই খেলাধুলো সম্পর্কে এতটুকু সমবেদনা নেই আমার। তরুণ গডফ্রের হেন দূরদৃষ্টি শুনে খুবই আগ্রহ জাগছে সন্দেহ নেই, কেননা ওকে শুধু আমি চিনিই না, পছন্দও করি। কিন্তু ফুটবল ম্যাচ কোনো মতেই আমার এখতিয়ারে আসে না। বেশ, তাই যদি হয় তো মিস্টার স্ট্যান্টনের এহেন অন্তর্ধানের তদন্তে আপনার সাহায্য আমি দাবি করছি। উনি কোথায় তাকে আপনি জানেন? নিশ্চয় না। তো গতকাল থেকে ওকে আপনি একবারও দেখেননি? না, দেখিনি। আচ্ছা, মিস্টার স্ট্যান্টন কি স্বাস্থ্যবান পুরুষ? হ্যাঁ, খুব ভালো স্বাস্থ্য তার। ওকে কোনোদিনও অসুস্থ দেখেছেন আপনি? না। ফট করে ডক্টরের চোখের সামনে একতারা কাগজ মেলে ধরল হোমস। আচ্ছা, তাহলে 13 গিনির এই রসিদটার একটা ব্যাখ্যা হয়তো পাওয়া যাবে আপনার কাছে। গত মাসে মিস্টার গডফ্রে স্ট্যান্টন এই টাকাটা দিয়েছেন কেমব্রিজের ডক্টর লেসলি আর্মস্ট্রংকে। ওর টেবিলের ওপর পড়ে থাকা অন্যান্য কাগজপত্রের মধ্যে থেকে এই রসিদটা তুলে এনেছি আমি। মিস্টার হোমস, আপনার কাছে এই নিয়ে কোনো ব্যাখ্যা শোনাবার কারণ আছে বলে মনে হয় না আমার। ওকে, তাহলে এই সম্বন্ধে জনসাধারণের সামনে আপনার ব্যাখ্যা হাজির করা যদি ভালো মনে করেন, তা 2 দিন আগে হোক বা 2 দিন পরে, তাই হবেক্ষণ। আপনাকে তো আগেই বলেছি, যে খবর অন্য কেউ দৈনিক কাগজে ছেপে দিতে বাধ্য, আমি তা ধামাচাপা দিয়ে দিতে পারি অক্লেশেই। জানেন তো,
এক্ষেত্রে আমার উপরে সম্পূর্ণ ভরসা রেখে যদি সব কথা একটু খুলে বলতেন, সত্যি সত্যি বুদ্ধিমানের কাজ করতেন মিস্টার আর্মস্ট্রং। এ সম্পর্কে কিছুই জানি না আমি। তাই নাকি? লন্ডন থেকে মিস্টার স্ট্যান্টন আপনাকে কোনো খবর পাঠিয়েছিলেন কি? নিশ্চয় না। কি মুশকিল, কি মুশকিল। আবার পোস্ট অফিস। আচ্ছা, গতকাল 6:15 লন্ডন থেকে মিস্টার গডফ্রে স্ট্যান্টন একটা অত্যন্ত জরুরি টেলিগ্রাম পাঠিয়েছিলেন কি আপনাকে? তার অন্তর্ধানের সঙ্গে যে টেলিগ্রামের একটা নিগূঢ় সম্পর্ক যে আছে, সেই বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। আর তবুও কিনা এখনো পর্যন্ত সে টেলিগ্রাম এসে পৌঁছয়নি আপনার হাতে। ছি ছি ছি, অত্যন্ত নিন্দনীয়, অপরাধজনক গাফিলতি। আচ্ছা দাঁড়ান, এখনই আমি এই স্থানীয় অফিসে একটা অভিযোগ লিখিয়ে রাখছি। চিলে ছেঁড়া ধনুকের মতন তরাক করে টেবিলের সামনে লাফিয়ে উঠলেন ডক্টর লেসলি আর্মস্ট্রং। নিদারুণ ক্রোধে, উত্তেজনায় টকটকে লাল হয়ে উঠেছিল তার মলিন মুখ। আপনাকে মশাই একটু কষ্ট দেব। আপনার লম্বা লম্বা পা ফেলে চটপট বাড়ির বাইরে সরে পড়ুন। আপনার নিয়োগকর্তা লর্ড মাউন্ট জেমসকে বলে দেবেন তার সাথে বা তার এজেন্টের সাথে কোনো রকম বাক্যালাপ করার বাসনা নেই আমার। না 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 না, আর একটা কথাও নয়। জন, এই ভদ্রলোকদের বাইরে যাওয়ার পথ দেখিয়ে দাও। জমকালো চেহারার বাটলার এসে নির্দয়ভাবে দরজা পর্যন্ত পথ দেখিয়ে দিয়ে গেল আমাদের, এবং তারপরেই এসে দাঁড়ালাম রাস্তায়। ডক্টর লেসলি আর্মস্ট্রং বাস্তবিকই জীবন শক্তিতে ভরপুর কড়া ধাতের মানুষ। স্বনামধন্য মরিয়াটির বিদায়ের পর তার শূন্যস্থান পূর্ণ করবার পক্ষে ডক্টরের চাইতে যোগ্যতর ব্যক্তি আর আমি দেখিনি। হ্যাঁ, অবশ্য ওই পথেই যদি ওর প্রতিভা পরিচালনা করতেন, তবেই পাওয়া যেত মরিয়াটির উপযুক্ত উত্তরসূরি। যাই হোক ওয়াটসন, আতিথেয়তা শূন্য নির্বান্ধব এই শহরে আমরা এখন আটকে পড়লাম। হাতের কেস পরিত্যাগ না করে শহর ছেড়ে এক পাও নড়তে পারি না আমরা। আর্মস্ট্রংয়ের বাড়ির উল্টো দিকে ওই ছোট্ট সরাইখানাটা আমাদের চাহিদা মেটানোর জন্য আশ্চর্য রকমের উপযুক্ত। সামনের দিকের একটা ঘর দখল করে রাত কাটানোর মতো দরকারি জিনিসপত্র সওদা করার ব্যবস্থা যদি করতে পারি, তো সেই অবসরে টুকটাক কয়েকটা তদন্ত করার সময় পাই আমি। হোমস যা ভেবেছিল তার চাইতেও যে বেশ দীর্ঘ এই কয়েকটি টুকটাক তদন্ত, তা প্রমাণিত হল 9টা পর্যন্ত সরাইখানায় তার না ফিরে আসায়। ফ্যাকাশে হয়ে গিয়েছিল বেচারা, বিমর্ষ মুখ হতাশায় শুকিয়ে আমসি হয়ে গেছিল। সর্বাঙ্গে ধুলো কাদায় বিস্তর দাগ, খিদেই তৃষ্ণায় আর ক্লান্তিতে অবসন্ন। রাতের খাওয়া ঠান্ডা হয়ে পড়েছিল টেবিলের উপর। পেট শান্ত করে পাইপ ধরিয়ে বসার পর আবার ফিরে এলো ওর অর্ধ কৌতুকময় কিন্তু পুরোপুরি দার্শনিক ভাবভঙ্গি। কাজ করবার সিধে পথ ছেড়ে বাঁকা পথ ধরল। আচার আচরণের মধ্যে ঠিক এমনই দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলা ওর স্বভাব। ঘোড়ার গাড়ির চাকা শব্দ শুনে উঠে গিয়ে জানলার বাইরে তাকালো। ঝকঝকে গ্যাস বাতির আলোয় দেখলাম একজোড়া ধূসর রঙের ঘোড়ায় টানা একটা ব্রুহাম গাড়ি দাঁড়িয়ে ডক্টরের দরজার সামনে। 3 ঘন্টা লাগলো। যাত্রা শুরু হয়েছিল 6:30টায়, ফিরে এলেন এখন। তার মানে এই যে 10 থেকে 12 মাইল রেডিয়াসের মধ্যে ঘোরাঘুরি করলেন উনি। প্রতিদিন এমন যাত্রা দিনে একবার তো বটেই, মাঝে মাঝে দুবারও উনি করেন। দেখো, যে ডক্টর প্র্যাকটিস করেন তার পক্ষে তা মোটেই অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আর্মস্ট্রং তো আর সত্যি সত্যি প্র্যাকটিসের ডক্টর নন। উনি কলেজের লেকচারার এবং কনসালটেন্ট। জেনারেল প্র্যাকটিস করাকে থোড়েই পরোয়া করেন উনি। কেননা এতে মনোযোগ বিক্ষিপ্ত হয়, ফলে ক্ষতি হয় তার লেখাপড়ার। সেক্ষেত্রে এত লম্বা লম্বা পাড়ি দেওয়া তার পক্ষে রীতিমতো বিরক্তিজনক। তা সত্ত্বেও কেন তার এত তৎপরতা, এবং রোজ রোজ কাকেই বা দেখাতে যান উনি? আচ্ছা, ওর কোচওয়ান? মাই ডিয়ার ওয়াটসন, তার কাছেই যে আমি প্রথম গিয়েছিলাম, সে বিষয়ে কি তোমার সংশয় আছে? বোধখত স্বভাব চরিত্রের জন্যই হোক বা মনিবের প্ররোচনাতেই হোক, আমি যাওয়া মাত্র লোকটা একটা কুকুর লেলিয়ে দিল আমার পেছনে। ভারী হুঁশিয়ার লোক, কিন্তু আমার ছড়িটার চেহারা কারুরই পছন্দ হলো না, বুঝলে? কুকুরটারও না, তার মনিবেরও নয়। কাজেই এ প্রসঙ্গে জবনিকা পড়ল ওখানেই। এ ব্যাপারের পর কোচওয়ানের সঙ্গে আমার সম্পর্ক এমনই আড়ষ্ট হয়ে উঠল যে আরও কিছু খোঁজ খবর নেওয়ার প্রশ্নই ওঠে না। যা কিছু জেনেছি তা আমাদের ওই সরাইখানার উঠোনে একজন স্থানীয় লোকের কাছে থেকে। ডক্টরের রোজকার অভ্যাস টভ্যাস সম্বন্ধে অনেক খবর তার মুখেই শুনলাম। প্রতিদিন ব্রোহ্যাম হাঁকিয়ে যাবার খবর পেলাম তার কাছে, বুঝলে?
ঠিক সেই সময় তার কথার যথার্থ প্রমাণ করার জন্যেই গাড়িটা এসে দাঁড়ালো দরজার সামনে। ওকে ফলো করলে না কেন? এক্সেলেন্ট ওয়াটসন, আজকে সন্ধ্যায় দেখছি তোমার বুদ্ধি খুলে গেছে। মতলবটা আমার মাথাতেও এলো, বুঝলে। লক্ষ্য করেছো হয়তো সরাইখানার ঠিক পাশেই সাইকেলের একটা দোকান আছে। পড়ি কি মুড়ি করে দৌড়ে গিয়ে একটা সাইকেল দখল করলাম সেখান থেকে। তারপর ব্রোহ্যাম গাড়িখানা চোখের আড়ালে পুরোপুরি যাওয়ার আগেই শুরু করলাম অনুসরণ পর্ব। দ্রুত গতিতে চালিয়ে নাগাল পেলাম গাড়িখানা। তারপর বুদ্ধিমানের মতো শখানেক গজ কি ওই রকম দূর থেকেই গাড়ির আলো দেখে আঠার মতো লেগে রইলাম পেছনে। দেখতে দেখতে এসে পড়লাম শহরের বাইরে। গায়ের রাস্তার উপর দিব্যি চলছে ডক্টরের গাড়ি। ঠিক এই সময়ে একটা নিতান্ত অপমানজনক কাণ্ড ঘটল। হঠাৎ দাঁড়িয়ে গেল সামনের ব্রোহ্যাম। দ্রুত পদক্ষেপে এসে দাঁড়ালেন ঠিক যেখানে আমি সাইকেল থামিয়ে দাঁড়িয়েছি, ঠিক তার সম্মুখে। দেতো হাসি হেসে ভারী চমৎকার অবজ্ঞা জড়ানো ভঙ্গিমায় বললেন যে রাস্তাটা যেহেতু সরু, সেহেতু আমার সাইকেলকে এগিয়ে যেতে দেওয়ার মতো জায়গা করে দেওয়া সম্ভব তার গাড়ির পক্ষে। এমনভাবে কথাটা বললেন যে তার চাইতে প্রশংসনীয় আর কিছু হতে পারে না আমার মনে হলো। তৎক্ষণাৎ গাড়ির পাশ দিয়ে এগিয়ে গেলাম আমি। বড় রাস্তা ধরে বেশ কয়েক মাইল যাওয়ার পর সুবিধামতো একটা জায়গায় থেমে গিয়ে খাপটি মেরে বসে রইলাম গাড়িটার আসার প্রতীক্ষায়। কিন্তু তার টিকিটিও যখন দেখতে পাওয়া গেল না, তখন আর বুঝতে বাকি রইল না যে বড় রাস্তা থেকে বেরিয়ে আসা যে কয়টি পথ আছে তাদেরই একটি ধরে উধাও হয়েছে ব্রোহ্যাম গাড়ি। আবার বড় রাস্তা ধরে ফিরে এলাম আমি, কিন্তু গাড়ির চিহ্ন মাত্র দেখতে পেলাম না। কিন্তু এখন তো তুমিও দেখলে, আমি ফিরে আসার পরপরই গাড়িটা এলো। প্রথম প্রথম এসব লম্বা গাড়ির সঙ্গে গডফ্রে স্ট্যান্টনের অদৃশ্য হওয়ার যে কোনো রকম সম্পর্ক থাকতে পারে তা ভাববার মতো বিশেষ কারণ আমার মাথায় সত্যিই আসেনি। মোটামুটি তদন্ত করতে গেলে যা যা দরকার শুধু তারই ভিত্তিতে ডক্টর আর্মস্ট্রং সম্পর্কিত সবকিছুরই খোঁজখবর নিতে চেয়েছিলাম আমি। কিন্তু এখন দেখছি যে কেউ তাকে অনুসরণ করছে কি না সে বিষয়ে বেশ প্রখর চোখ রেখেছেন উনি, বুঝলে। তখন ঘটনাটা বিলক্ষণ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এবং এই রহস্য ভেদ না করা পর্যন্ত আমি খুশি হব না কোনো মতেই, ওয়াটসন। কালকে ফলো করতে পারি তাকে। পারি কি? না 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 না, যা ভাবছো তাও তো সহজ নয় হে ওয়াটসন। কেমব্রিজ জেলার মাঠ প্রান্তরের সঙ্গে মোটেই পরিচয় নেই তোমার। গা ঢাকা দেওয়ার এতটুকু অবকাশ দেয় না এই অঞ্চল। হাতের তেলোর মতো মসৃণ, চ্যাটালো, পরিষ্কার, শুধু জমির পর জমি। তাছাড়া যে মানুষটার অনুসরণ করছিলাম তিনি তো আর হাঁদারাম নন। আজ রাতেই আমায় তা আচ্ছা করে সমঝে দিয়েছেন উনি। আমি ওই ওভারটনকে টেলিগ্রাম করে দিয়েছি। লন্ডনে টাটকা যদি কিছু ঘটে উনি যেন চটপট সে খবর পাঠিয়ে দেন আমায়। ইতিমধ্যে আমরা শুধু একটি কাজ নিয়েই ব্যস্ত থাকতে পারি, তা হলো ডক্টর আর্মস্ট্রং এর গতিবিধির ওপর আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করা। পোস্ট অফিসের ভালো মানুষ মেয়েটির কৃপায় স্ট্যান্টনের পাঠানো জরুরি খবরের প্রতিলিপি দেখেই ডক্টর লেসলি আর্মস্ট্রং এর নাম জেনেছিলাম। আমি শপথ করে বলতে রাজি আছি, গডফ্রে স্ট্যান্টন এখন কোথায় আছেন তা ডক্টর আর্মস্ট্রং জানেন। আর উনি যদি সে খবর রাখেন আর কায়দা করে আমরা যদি তা না জানতে পারি, তাহলে সে দোষ আমাদেরই। বর্তমানে স্বীকার না করার উপায় নেই। এ রহস্যের গোলমেলে অংশের চাবিকাঠি উনি নিয়ে বসে রয়েছেন, আমাদের কাছে তা নেই ওয়াটসন। আর আমার স্বভাব তো তুমি জানোই ওয়াটসন, এরকম অবস্থায় এই খেলা ছেড়ে আমি পালানোর লোক নই। কিন্তু পরের দিনও রহস্যের মূল সমাধানের খুব কাছাকাছি পৌঁছতে পারলাম না আমরা। ব্রেকফাস্টের পর এসে পৌঁছলো একটা চিরকুট। মুচকি হেসে আমার দিকে কাগজটা এগিয়ে দিল হোমস। চিরকুটটায় লেখা ছিল, মিস্টার শার্লক হোমস, একটা বিষয়ে আপনাদের নিশ্চিন্ত রাখতে চাই আমি। আমার গতিবিধির ওপর নজর রাখবার চেষ্টা করে শুধু সময়ের অপব্যয় করছেন আপনি। গত রাতে নিশ্চয়ই আবিষ্কার করে ফেলেছেন যে আমার ব্রুহামের পিছনে একটা জানলা আছে। কাজেই অন্তত 20 মাইল সাইকেল চালানোর পর যাত্রা শুরুর জায়গাতেই যদি খালি হাতে ফিরে আসা মনস্থ করে থাকেন, তো আমায় অনুসরণ করতে পারেন। এই অবসরে আপনাকে জানিয়ে রাখি,
গোয়েন্দাগিরি করে গুপ্তচরের মতো দিনরাত আমার উপর সজাগ দৃষ্টি রেখেও স্টনটনকে কোনো মতেই সাহায্য করতে পারবেন না আপনি। আমার দৃঢ় বিশ্বাস মিস্টার স্টনটনের সবচেয়ে বড় উপকার করতে পারেন যদি আপনারা লন্ডনে গিয়ে আপনার কর্মকর্তাকে রিপোর্ট পেশ করেন যে তার ভাইপোর হদিশ বার করতে আপনারা অক্ষম। কেমব্রিজে থাকলে সময় নষ্ট করা ছাড়া আর কোনো লাভই হবে না আপনাদের। লেসলি আর্মস্ট্রং। ভারী স্পষ্টবাদী আর তুখর প্রতিপক্ষ এই ডক্টর ভদ্রলোক। হ্যাঁ, বেশ বেশ আমার কৌতূহলকে খুঁচিয়ে জাগিয়ে দিয়েছেন উনি। সুতরাং ওর সান্নিধ্য ত্যাগ করার আগে সত্যিকারের আরও কিছু খবর আমার জানতেই হবে। দরজায় গাড়ি পৌঁছে গেছে দেখেছি। গাড়ির ভেতরে উঠছেন উনি। উঠবার সময় লক্ষ্য করলাম আমাদের জানলার উপরে চোখ বুলিয়ে নিলেন ডক্টর। সাইকেল নিয়ে আমি একবার কপাল ঠুকে দেখবো নাকি? আহা, না 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 মাই ডিয়ার ওয়াটসন, তোমার বুদ্ধিতে সহজাত তীক্ষ্ণতা সম্পর্কে যদিও আমার শ্রদ্ধা কিছুমাত্র ফিকে হয়নি, তবুও ওই ধরিবাজ ডক্টরটা তুমি যোগ্য প্রতিদ্বন্দ্বী হতে পারবে বলে আমার মনে হয় না। আই এম সরি, তার চেয়ে বরং আমি গিয়ে আমার নিজস্ব পদ্ধতি মাফিক স্বনির্ভর কয়েকটা অভিযান চালিয়ে কিছু কিছু আবিষ্কার করে আমাদের উদ্দেশ্য সফল করলেও করতে পারি। তাই তোমাকে রেখে যাওয়া ছাড়া তো উপায় নেই ভাইয়া। নিরালা নির্জন গাঁয়ের ধারে যেখানে শহরের হট্টগোল নেই, সেখানে দুজন সন্ধানী আগন্তুককে ঘুরঘুর করতে দেখলে কানাঘুষোটা কী পরিমাণে প্রবল হয়ে উঠবে বুঝতেই পারছো। হাটে বাজারে এ নিয়ে আলোচনা হোক তা আমি চাই না। অনেক কিছু দেখবার জিনিস আছে সুন্দর শহরে, তুমি না হয় তারই কিছু কিছু দেখে ফেলো। নিঃসন্দেহে বিস্তর আনন্দ পাবে তাতে। আশা করছি সন্ধ্যার আগেই ফিরে আসবো। সঙ্গে আনবো এমন রিপোর্ট যাতে আরও সরল হয়ে উঠবে আমাদের অনুসন্ধান পর্ব। কেমন? কিন্তু আরও একবার নিরাশ হওয়া লেখা ছিল আমার বন্ধুটির কপালে। শ্রান্ত ক্লান্ত দেহে সম্পূর্ণ ব্যর্থ হয়ে ফিরে এলো রাতের অন্ধকারে। সারাদিনটা একেবারে খারাপ গেল ওয়াটসন। ডক্টর মোটামুটি যেদিকে গেলেন সেই দিক বরাবর গিয়ে সারাদিন ধরে কেমব্রিজ শহরের ওদিকটায় সবকটা গ্রাম ঘুরে ঘুরে দেখেছি। যেসব আড্ডাখানায় গাঁয়ের লোকেরা বসে বসে 5টা কথা বলে, এই রকম দোকানে গিয়ে এন্টার পয়েন্ট লিখেছি আর মিলিয়েছি। খবর সংগ্রহ করার আরও যে কয়েকটা আঞ্চলিক কেন্দ্র আছে কোথাও ঢু মারতে বাকি রাখিনি। বেশ খানিকটা জায়গা নিয়ে চক্কর দিতে হয়েছে আমায়। চেস্টারটন, হিস্টন, ওয়াটার বিচ এবং ওয়াকিংটন প্রত্যেকটিতে গিয়ে খোঁজখবর নিয়েছি এবং প্রতিবারই হতাশ হয়েছি। এরকম খোলামেলা ফাঁকা জায়গা, শহরের মতো যানবাহন, পথচারীর ভিড় যেখানে মোটেই নেই, সেখানে এত বড় একটা ব্রুহ্যাম আর গাড়িতে দুটো ঘোড়া, সবার দৃষ্টি এড়িয়ে যাওয়া তো উচিত নয়। আরও একবার টেক্কা মারলেন ডক্টর। আচ্ছা বাদ দাও। আচ্ছা, আমার নামে কোনো টেলিগ্রাম আছে? হ্যাঁ আছে, আমি খুলেছি। এই যে, ট্রিনিটি কলেজের জেরেমি ডিকসনের কাছ থেকে পম্পিকে চেয়ে নিন। এটার মানে বুঝলাম না তো। আরে এ তো জলের মতো পরিষ্কার। আমার একটি প্রশ্নের উত্তরে বন্ধু ওভারটনের টেলিগ্রাম এটা। এখনই একটা চিরকুট পাঠিয়ে দিচ্ছি মিস্টার জেরেমি ডিকসনকে। তারপরেই যে আমাদের কপাল ফিরে যাবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ভালো কথা, ম্যাচ সম্বন্ধে কোনো খবর আছে নাকি তোমার কাছে? হ্যাঁ আছে। এখানকার সান্ধ্য দৈনিকের শেষ সংস্করণে বড় চমৎকার বিবরণ বেরিয়েছে ম্যাচটার। অক্সফোর্ড 1 গোলে জিতেছে আর 2বার প্রতিপক্ষের গোল লাইনের কাছে সবার আগে বল স্পর্শ করেছে। সব শুদ্ধ 1 গোল 2 ট্রাইজে ক্যামব্রিজকে হারিয়েছে। বর্ণনা শেষ কটি লাইনে লেখা ছিল, লাইট ব্লুদের হেরে যাওয়ার মূল কারণই হল তুখর ইন্টারন্যাশনাল খেলোয়াড় গডফ্রে স্ট্যান্টনের আকস্মিক অনুপস্থিতি। কেমব্রিজের বাস্তবিকই মন্দ ভাগ্য বলতে হবে, কেননা খেলার প্রতিটি মুহূর্তে পদে পদে উপলব্ধি করতে হয়েছে তার অভাব। 3 কোয়ার্টার লাইনে সহযোগিতা না থাকলে এবং আক্রমণ চালানো আর আক্রমণ ঠেকানো, এই দুয়ের মধ্যে দুর্বলতা প্রকাশ পাওয়ায় পরিশ্রমী দলটার সমস্ত প্রচেষ্টাই শুধু ব্যর্থ হয়নি, সূচনা করছে আরও অনেক বিপর্যয়ের। তাহলে ওভারটনের আশঙ্কাই সত্যি হলো। ব্যক্তিগতভাবে ডক্টর আর্মস্ট্রংয়ের সাথে আমিও একমত। ফুটবল আমারও এখতিয়ারে পড়ে না। আচ্ছা, আজ সকাল সকাল শয্যা গ্রহণ করা যাক ওয়াটসন। এখনই দেখতে পাচ্ছি কালকের দিনটায় অনেক রকম ঘটনা ঘটলেও ঘটতে পারে। পরের দিন সকালে হোমসের উপরে চোখ পড়তেই রীতিমতন আতঙ্কিত হয়ে উঠলাম। আগুনের ধারে ওর ছোট হাইপোডার্মিক সিরিঞ্জটা হাতে নিয়ে বসেছিল সে। ওর প্রকৃতির একটিমাত্র দুর্বলতার সঙ্গে সিরিঞ্জটা যোগাযোগ ভাবতেই ভয় পেলাম। তারপর যখন ওর হাতের মধ্যে
ঝকমক করে উঠতে দেখলাম জিনিসটাকে, তখন যেন নিঃসীম বিভীষিকা দেখলাম দুই চোখে। আমার মুষড়ে পড়া ভাব দেখে অট্টহাস্য করে উঠল হোমস। তারপর সিরিঞ্জটা নামিয়ে রাখলো টেবিলের উপর। আরে না না মাই ডিয়ার, ভয় পাবার কোনো কারণ নেই। এবারে যন্ত্রের ব্যবহার অশুভ উদ্দেশ্যে নয়, বরং রহস্যমোচনের চাবিকাঠি হিসেবে এই বস্তুটির প্রয়োজন যে কতখানি শীঘ্রই তার প্রমাণ পাওয়া যাবে। এই সিরিঞ্জের ওপরেই রয়েছে আমার যাবতীয় আশা ভরসা। এইমাত্র ছোটোখাটো একটা অভিযান শেষ করে ফিরছি আমি। অভিযানটা গুপ্তচরগিরির। হাওয়া অনুকূল জবরদস্ত ব্রেকফাস্ট খেয়ে নাও ওয়াটসন, কেননা আজ ডক্টর আর্মস্ট্রংকে অনুসরণ করবার কথা ভাবছি আমি। একবার যদি ওর পেছন ধাওয়া শুরু হয় আমাদের, তাহলে জেনে রেখো, ভদ্রলোকের গন্তব্য পর্যন্ত না গিয়ে বিশ্রাম বা খাওয়ার জন্যে 1 সেকেন্ডও দাঁড়াতে পারবো না। তাহলে তো সেক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি আমরা ব্রেকফাস্ট সঙ্গে নিয়ে যাই, কেননা আজ সকালে রওনা হচ্ছেন উনি। দরজার সামনে ওর গাড়ি এসে গেছে দেখলাম। ভয় পেও না, যেতে দাও ওকে। উনি যদি চালাক হন তো এমন জায়গায় গাড়ি হাঁকিয়ে নিয়ে যাবেন যেখানে থেকে তাকে অনুসরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। খাওয়া শেষ হলে নিচে নেমে এসো, একজন ডিটেকটিভের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। যে কাজ এখন করতে চলেছি সেই কাজে তিনি একজন বিশেষজ্ঞ, বুঝলে। নিচে এসে হোমসের পেছন পেছন গেলাম আস্তাপলের ভেতরে। একটা আলগা বক্সের দরজা খুলে ভেতর থেকেও বার করে আনলো একটা মোটা সোটা লটপটে কান, সাদা ও খয়েরি মেশানো কুকুর। দেখতে বিল্লো আর ফক্স সাউন্ডের মাঝামাঝি বলে মনে হয়। এসো, পম্পির সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। এ অঞ্চলে গন্ধ শুকে অনুসন্ধানপটু ওস্তাদ হাউন্ডের গর্ব এই পম্পি। হাওয়ার বেগে দৌড়তে পারে না বটে, গরম দেখলে তা মালুম হয়, কিন্তু একবার গন্ধের ওপর নাক রাখলেই তারপর গন্ধ শুকে শুকে ঠিক জায়গায় হাজির হতে তার মোটেই বিলম্ব হয় না। এরকম দুধে ব্লাড হাউন্ড আর নেই বললেই চলে। ওহে পম্পি, তুমি বেগবান না হলেও লন্ডন শহরের মাঝবয়সী একজোড়া ভদ্রলোকের পক্ষে যে তুমি যথেষ্ট বেগবান, এমনটি আশা করতেই পারি আমি। কাজেই তোমার গলবন্ধের চামড়ার এই ফিতেটুকু আটকে দেওয়ার স্বাধীনতাটুকু নিচ্ছি আমি। এখন বাবু চলে এসো দেখি আমার দিকে সুরসুর করে, দেখাও তোমার কেরামতি। ডক্টরের দরজার সামনে পম্পিকে নিয়ে গেল হোমস। মুহূর্তের জন্য চারিদিকের গন্ধ শুকে নিল পম্পি। তারপরেই উত্তেজনায় তীক্ষ্ণ শব্দে গোঁ গো করে গর্জে উঠল। এগিয়ে চলল রাস্তা বরাবর। আরও তাড়াতাড়ি যেতে গিয়ে ঘন ঘন হ্যাঁচকা টান পড়তে লাগলো চামড়ার ফিতেতে। আধ ঘন্টা যেতে না যেতে শহর ছাড়িয়ে বাইরে পড়ে দ্রুত গতিতে ধেয়ে চললাম গায়ের রাস্তা ধরে। হোমস, কি কাণ্ডটা করেছো শুনি? একটা বস্তা পচা সস্তা কৌশল, কিন্তু শ্রদ্ধা করার মতো। বিশেষ করে এসব ব্যাপারে তো দারুণ কাজে লাগে এই পদ্ধতিটা। কাল ডক্টরের উঠোনে ঢুকে সিরিঞ্জ ভর্তি মৌরির তেল ছড়িয়ে এসেছি ব্রোহ্যামের পেছনের চাকায়। জানোই তো, শুধু গন্ধ অনুসরণে পটু হাউন্ডের নাক একবার মৌরির তেলের ওপর পড়লে এখান থেকে শুরু করে সারা গ্রেট ব্রিটেন পেরিয়ে স্কটল্যান্ডের একদম উত্তর পূর্ব প্রান্তে জন ও ব্রডশয়ের আটকানো ঘরে পৌঁছতেও মোটেও বেগ পেতে হবে না তাকে। এরকম অবস্থায় পম্পিকে ফাঁকি দিতে হলে ক্যাম নদীর মধ্যে দিয়ে গাড়ি হাঁকিয়ে যাওয়া ছাড়া বন্ধু আর্মস্ট্রংয়ের আর কোনো উপায় নেই। ধুরন্ধর রাস্কেল, সেরাতে এইভাবেই আমার চোখে ধুলো দিয়েছিল লোকটা। বড় রাস্তা ছেড়ে ঘাসে ঢাকা একটি গলির মধ্যে ঢুকে পড়ল কুকুরটা। আধ মাইলটা যাওয়ার পরেই গলি শেষ হলো আর একটা চওড়া রাস্তার উপর। তারপরেই আমাদের গতিপথ চট করে বেঁকে গেল ডাইনের শহরের দিকে, যে শহর এইমাত্র ছেড়ে এসেছি আমরা। বেশ খানিকটা জায়গা নিয়ে বেঁকে গেল রাস্তাটা। শহরের দক্ষিণ দিকে পৌঁছানোর পর যেদিকে আমরা যাত্রা শুরু করেছিলাম তার ঠিক বিপরীত দিকে এগিয়ে গেল পথটা। ঘুরপথে চক্কর দিয়ে তাহলে আমাদের উপকারই হলো বলো? গ্রামগুলোর কাদা ঘাটাই সার হয়েছে কেন তা এখন বুঝছি। এরকম ধড়িবাজি করে থামলে পণ্ডশ্রম আর আশ্চর্য কি। এতখানি লুকোচুরি খেলার পেছনে ডক্টরের নিশ্চয়ই কোনো জবরদস্ত কারণ আছে, এবং আমি জানতে চাই আটঘাট বেঁধে এই বিরাট প্রতারণার আসল মানেটা কি। ডাইনের গ্রামটা বোধ হয় ট্রাম্পিংটন। আরে সর্বনাশ, দেখো মোড় ঘুরে এগিয়ে আসছে ব্রোহ্যাম গাড়িটা। তাড়াতাড়ি ওয়াটসন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, নইলে আমরা গেছি, আমরা শেষ হয়ে যাবো। ওয়াটসন তাড়াতাড়ি! তড়ক করে লাফিয়ে উঠল হোমস। পাশের একটা ক্ষেতের ফটক পেরিয়ে ঢুকে পড়ল ভেতরে। অনিচ্ছুক পম্পিকে টেনে হিঁচড়ে নিয়ে একটা ঝোপের আড়ালে লুকোতে না লুকোতেই রাস্তা কাঁপিয়ে বেগে বেরিয়ে গেল গাড়িটা। পলকের জন্য ভেতরে ডক্টর আর্মস্ট্রংয়ের উপরে চোখ পড়ল আমার। দুই কাঁধ তার গোল হয়ে নেমে পড়েছে, মাথা এলিয়ে পড়েছে দু হাতের মধ্যে।
দুঃখ, দুর্দশা আর যন্ত্রণা যেন মূর্তির আকারে বসেছিল গাড়ির মধ্যে। হোমসের গম্ভীর হয়ে ওঠা মুখ দেখে বুঝলাম দৃশ্যটি সেও লক্ষ্য করেছে। আমার কি ভয় হচ্ছে জানো ওয়াটসন? খুবই নিরানন্দ ফলাফলের মধ্যে সেই সবে আমাদের এই অভিযান। যাক, সে ফলাফল যে কি তা জানতে আর বিশেষ দেরি হবে না। এসো হেমম্পি, ক্ষেতের মাঝে এই কাজটাই তাহলে আমাদের লক্ষ্য। আমাদের বিচিত্র তদন্ত পর্ব যে অন্তিম পর্বে পৌঁছেছে সে বিষয়ে আর সন্দেহ ছিল না। ফটকের বাইরে এদিক সেদিকে দৌড়ে মহা উৎসাহে রীতিমতন চেঁচামেচি জুড়ে দিল পম্পি। ব্রুহামের চাকার দাগ তখনও পরিষ্কার দেখা যাচ্ছিল মাটির উপর। একটা পায়ে চলা পথ গিয়ে শেষ হয়েছিল নিরালা কটেজটার সামনে। ঝোপের মধ্যে কুকুরটাকে বেঁধে রাখল হোমস। আমি দ্রুত পায়ে এগিয়ে চললাম সামনের দিকে। ধুলো কাদায় ছোট্ট জীর্ণ দরজাটায় টোকা দিল হোমস। কোনো সাড়া নেই। আবার টোকা দিল, কিন্তু তবুও কোনো সাড়া এলো না ভেতর থেকে। সাড়া না এলেও কটেজটা যে পরিত্যক্ত নয় তা বুঝলাম ভেতর থেকে ভেসে আসা একটা মৃদু শব্দ পেয়ে। অবর্ণনীয় বিষাদ মাখা সেই একঘেয়ে করুণ গোঙানির মতন শব্দটায় ওতপ্রোতভাবে ফুটে উঠছিল নৈরাশ্য আর দুর্গতির অভিব্যক্তি। দ্বিধাগ্রস্তভাবে দাঁড়িয়ে রইল হোমস। তারপর পেছন ফিরে যে পথ দিয়ে এইমাত্র আমরা এসেছি সেই দিকে তাকালো। একটা ব্রোহাম গাড়ি আসছিল এদিকে। ধূসর ঘোড়া দুটি দেখে ভুল হবার জোরটি ছিল না। সর্বনাশ! ডক্টর আবার ফিরে আসছে দেখছি। আর দ্বিধা নয়, উনি আসার আগে আমাদের দেখতে হবে এসবের মানে কি। ফাস্ট ফাস্ট ফাস্ট, কুইক 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 ওয়াটসন! বলে দরজাটা খুলে ফেলল ও। দুজনে ঢুকলাম হল ঘরের মধ্যে। গোঙানি শব্দটা আরো জোরে আছড়ে পড়ল আমাদের কানের ওপর। কে যেন করুণ সুরে টেনে টেনে কাঁদছে। অপরিসীম বেদনা যেন ঝরে ঝরে পড়ছে সেই গুঙিয়ে ওঠার মধ্যে। শব্দটি আসছিল ওপরের তলা থেকে। তীর বেগে সিঁড়ি বেয়ে উঠে গেল হোমস। আমি লেগে রইলাম ওর পেছনে। একটা ভেজানো দরজা ঠেলা দিয়ে খুলে ফেলল সে। সঙ্গে সঙ্গে ভয়ে অবশ দেহে দুজনে দাঁড়িয়ে গেলাম সামনের দৃশ্যটি দেখে। শয্যার উপর শুয়েছিল একটি তরুণীর প্রাণহীন দেহ। স্তবকে স্তবকে ছড়ানো সোনালি চুলের মধ্য থেকে উপরের দিকে তাকিয়েছিল একটি শান্ত সুন্দর বিবর্ণ মুখ। নিষ্প্রভ আত খোলা দুটি নীল চোখ। বিছানার কোণায় হাঁটু গেড়ে বসা একটি যুবক। কাপড় চোপড়ের মধ্যে মুখ লুকিয়ে অঝরে কাঁদছিল। প্রতিবার ফুঁপিয়ে ওঠার সঙ্গে সঙ্গে কেঁপে উঠছিল তার সর্বদেহ। নিঃসীম শোকে তিনি এমনই অভিভূত হয়ে পড়েছিলেন যে হোমস তার কাঁধের উপর হাত রাখা সত্ত্বেও মুখ তুলে তাকালেন না। আপনি কি মিস্টার গডফ্রে স্ট্যান্টন? আমি আমি কিন্তু কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। ও আর নেই। এমন শোকাচ্ছন্ন মানুষকে বোঝানো মুশকিল যে আমরা ডক্টর নই এবং তার সাহায্যের জন্য আমাদের পাঠানো হয়নি। দু চারটে সান্ত্বনার কথা বলার চেষ্টা করছিল হোমস। তার আকস্মিক অন্তর্ধানের ফলে যে কী ধরনের সাড়া পড়ে গেছে তা বোঝাবার চেষ্টা করতে না করতেই সিঁড়ির উপরে পায়ের শব্দ পাওয়া গেল। পরক্ষণেই দরজার সামনে অভিভূত হলেন ডক্টর আর্মস্ট্রংয়ের ইস্পাত কঠিন ভারী মুখ আর কটমটে জিজ্ঞাসু চাউনি। জেন্টলম্যান, শেষ পর্যন্ত দেখছি পৌঁছে গেছেন আসল জায়গায়। অনাহুতের মতো না বলে কয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ার পক্ষে বিশেষ রকমের জটিল একটি মুহূর্ত নির্বাচন করেছেন দেখা যাচ্ছে। মৃত্যুকে সামনে রেখে আর হট্টগোল করব না, কিন্তু আমার বয়স যদি কিছু কম হতো জেনে রাখুন আপনাদের এই অত্যন্ত জঘন্য নোংরা আচরণের সমুচিত দণ্ডবিধান না করে রেহাই দিতাম না। মাফ করবেন ডক্টর আর্মস্ট্রং, আমার মনে হয় একই উদ্দেশ্য নিয়ে ঠোকাঠুকি লেগে গেছে আমাদের পরস্পরের মধ্যে। আপনি যদি আমাদের সাথে নিচে আসেন তো আমার বিশ্বাস আমরা প্রত্যেকেই এ ব্যাপার সম্বন্ধে কিছু কিছু আলোকপাত করতে পারি। মিনিটখানেক পরেই নিচের তলায় বসবার ঘরে থতমথ মুখে ডক্টরের সাথে জমায়েত হলাম আমরা। তারপর আমি চাই প্রথমেই একটা জিনিস আপনি বুঝুন। লর্ড মাউন্ট জেমস আমার নিয়োগকর্তা নন এবং এই ব্যাপার সম্পর্কে আমার অন্তরে সবটুকু সমবেদনাই কিন্তু তার বিরুদ্ধে। কেউ হারিয়ে গেলে তার পরিণতিটা কি হলো তা জানা আমার কর্তব্য, কিন্তু কর্তব্য শেষ হলে সব কিছুরই পরিসমাপ্তি ঘটে সেখানেই, অন্তত আমার ক্ষেত্রে তো তাই।
তারপর ধরুন অপরাধ আখ্যা দেওয়া যায় এমন কোনো কিছুরই যখন পাত্তা পাওয়া যাচ্ছে না, তখন পারিবারিক কেলেঙ্কারিকে সমাজের মাঝে প্রচার করার চাইতে বরং ধামাচাপা দিয়ে দিতেই উদ্বিগ্ন হয়ে উঠি আমি। আমি যদি বুঝি যে এ ব্যাপারে বেআইনি কিছুই নেই, তাহলে আমার বুদ্ধি বিবেচনা আর স্বাধীনতার ওপর আপনি পরিপূর্ণ আস্থা রাখতে পারেন। তাছাড়া কাগজে যাতে এসব ঘটনা প্রকাশ না পায় সে বিষয়েও আমার সহযোগিতা আপনি পাবেন। সো প্লিজ। চট করে এক পা এগিয়ে এসে দু হাতে হোমসকে ধরে জোরে ঝাঁকুনি দিলেন ডক্টর আর্মস্ট্রং। আপনি লোক ভালো, আপনাকে ভুল বুঝেছিলাম আমি মিস্টার হোমস। আমার বরাত ভালো। স্টনটন বেচারাকে এরকম দুরবস্থায় একলা ফেলে রেখে গিয়ে বিবেক দংশন সহ্য করতে না পেরে ফিরে এসেছিলাম গাড়ি নিয়ে। তাই দেখা হয়ে গেল আপনার সাথে। আপনি যা দেখলেন শুনলেন তা থেকে অনায়াসেই বুঝে নিয়েছেন আসল ব্যাপারটা। বছরখানেক আগে লন্ডনে কিছুদিনের জন্য ভাড়া বাড়িতে থাকার সময় ল্যান্ডলেডির মেয়েকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসে গডফ্রে স্টনটন এবং তাকে শেষে বিয়ে করে সে। মেয়েটি যেমন ভালো তেমনি সুন্দরী আর বুদ্ধিমতী। এরকম বউ পেলে কোনো পুরুষেরই লজ্জিত হওয়ার কারণ থাকে না। কিন্তু তিরিক্ষে মেজাজের ওই খিটখিটে বুড়োর উত্তরাধিকারী গডফ্রে এবং তার বিয়ের খবর বুড়োর কানে যাওয়া মানেই যে ওয়ারিশি সত্ত্বেরও বিলোপ হওয়া, সে বিষয়ে আমাদের কারোরই সন্দেহ ছিল না। ছেলেটিকে আমি ভালো করেই জানি এবং তাকে ভালোবাসি অনেকগুলি চমৎকার গুণের জন্যে। ওকে যাতে কোনো ঝামেলায় না পড়তে হয় তাই যথাসাধ্য সাহায্য করলাম আমি। এ খবর যাতে আর কেউ না জানতে পারে তাই চেষ্টার ত্রুটি করলাম না। কেননা কানা ঘুষো একবার শুরু হলেই হলো, দেখতে দেখতে প্রত্যেকেই কিছু না কিছু আঁচ করে নেবে। সাধুবাদ জানাই গডফ্রের স্বাধীন বিচার বিবেচনার জন্যে। এই নির্জন কটেজটা নির্বাচন করার ফলে আজ পর্যন্ত কাকপক্ষীও কিছু টের পায়নি এবং আমরা সফল হয়েছি আমাদের প্রচেষ্টায়। এদের গোপন রহস্য আমি আরেকজন অনুগত পরিচারক ছাড়া আর কেউ জানে না। পরিচারকটি এখন গেছে ট্রাম্পিংটনের সাহায্যের জন্য। আচম্বিতে একদিন নেমে এলো বিধাতার প্রচণ্ড আঘাত। বিপজ্জনক ব্যাধিতে আক্রান্ত হল স্ত্রী। রোগটা অত্যন্ত বিষময় প্রকৃতির, এক ধরনের ক্ষয় রোগ। সুখে দুঃখে এমনই অভিভূত হয়ে পড়ল বেচারি যে প্রায় অর্ধোন্মাতের মতো অবস্থা হল ওর। কিন্তু তা সত্ত্বেও ওকে লন্ডনে আসতে হলো এই ম্যাচটা খেলার জন্যে। ম্যাচ না খেলে আসার উপায় ছিল না, কেননা তাহলে তো একটা কারণ দর্শাতে হবে ওকে, আর তখনই ফাঁস হয়ে যাবে সব রহস্য। একটা টেলিগ্রাম পাঠিয়ে ওকে উৎফুল্ল রাখবার চেষ্টা করলাম আমি। প্রত্যুত্তরে আমাকেও একটা টেলিগ্রাম পাঠালো, মিনতি করল আমার যথাসাধ্য যেন আমি করি। আর এই টেলিগ্রামই দেখেছিলেন আপনি। কিন্তু কি উপায় যে দেখেছিলেন তা অনেক বুদ্ধি খরচ করেও ভেবে পাইনি আমি। বিপদ যে আসন্ন তা আমি ওকে বলিনি, কেননা এখানে সে থাকলেও তো কোনো লাভ হতো না। কিন্তু মেয়েটির বাবার কাছে সত্য গোপন করলাম না, খবর পাঠালাম তাকে। তিনি অত্যন্ত অবিবেচকের মতো খবরটি জানিয়ে দিলেন গডফ্রেকে। ফলে হলো কি, প্রায় উন্মাদের মতো অবস্থায় সিধে ও এসে পৌঁছলো এখানে। তারপর থেকে সেই একই অবস্থায় বিছানার ধারে হাঁটু গেড়ে বসে রয়েছে ও। আজ সকালে মৃত্যু এসে মেয়েটির সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে দিল মিস্টার হোমস। আর কিছুই নেই। আপনি এবং আপনার বন্ধু অবিবেচক নন, সুতরাং নিশ্চিন্ত মনে আপনাদের উপর ভরসা রাখছি আমি। দুই হাতে ডক্টরের হাত জড়িয়ে ধরল হোমস। তারপর বলল, এসো ওয়াটসন, বেকার স্ট্রিটে ফেরা যাক। শোক ভবন থেকে বেরিয়ে এলাম আমরা। দাঁড়ালাম শীতার্ত দিনের মরা সূর্যের আলোয়। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে।
আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। গল্পটির অনুবাদ এবং বেতারনাট্য রূপ দিয়েছে দিশানি, শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও, প্রচ্ছদ অলঙ্করণে সূর্য, পরিচালনায় নীল, সমগ্র পরিচালনা এবং পরিকল্পনায় আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই, ফিরছি আসছে শুক্রবার আরও একটি টান টান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।